ছাত্র বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এর আগের দিন যে ভিডিও দুটো আপলোড করেছি সেখানে কিন্তু ফলের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে আমি ফল ব্যাপারটা কি, ফল কাকে বলে, ফল কত প্রকার ও কি কি, সেগুলো পড়িয়েছিলাম এবং ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয় সেটাও পড়িয়েছিলাম এবং প্রকৃত ফল অপ্রকৃত ফল কাকে বলে, তাদের সংজ্ঞা এবং উদাহরণ, তাই তো এগুলো পড়িয়েছিলাম। এছাড়াও প্রকৃত ফলের মধ্যে আবার তিনটে ভাগ আছে: সরল ফল, গুচ্ছিত ফল এবং যৌগিক ফল। সেটাও আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এবং উদাহরণ দিয়েছিলাম। সবশেষে একটি আদর্শ ফলের গঠন হিসাবে আম ফলের ব্যাপারটা বলেছিলাম। তোমরা তোমাদের বইটা আশা করি ভালো করে দেখেছো এবং পড়েছো। সেখানে দেখবে একটি আম ফলের ছবি দেওয়া হয়েছে, অন্তর্গঠনেরও ছবি দেওয়া হয়েছে, আবার বহির্গঠনেরও ছবি দেওয়া হয়েছে। অন্তর্গঠন যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখবে একদম বাইরের দিকে ফলত্বক থাকে এবং ফলত্বক দ্বারা পরিবেষ্টিত অংশটা বীজ বলি। এই ফলত্বকের মধ্যে আমি ওখানে আলোচনা করেছিলাম তিনটে অংশ। একদম বাইরের দিকে চামড়ার মতন, তোমরা আম পেকে গেলে নিশ্চয়ই খেয়েছো পাকা আম, দেখবে তোমরা চামড়ার মতন খোসাটা ছাড়িয়ে নাও, ওটা ফলের বহিস্তক। ফলের বহিস্তক এপিকার্প বলা হয়, এপিকার্প বা ফলের বহিস্তক। ঠিক তারপরে যে শ্বাসযুক্ত অংশ, যেটা খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, মধ্যস্থক বা মেসোকার, মধ্যস্থক বা মেসোকার। তারপরের যে অংশটা থাকে সেটা কিন্তু আমরা বীজ থেকে আলাদা করতে পারি না, সহজেই কেটে আলাদা করতে পারি। শক্ত কাষ্ঠল হয় অন্তঃস্থক, এন্ডোকার্প, এন্ডোকার্প। আমি ওখানে একটা কথা বলেছিলাম, আমের আঁটি, আমের আঁটি কাকে বলে? অন্তঃস্থক দ্বারা পরিবেষ্টিত, আমের অন্তঃস্থক দ্বারা পরিবেষ্টিত বীজসহ অংশকে একসাথে আমের আঁটি বলে। এই যে আমের আঁটি আর অন্তঃস্থক ব্যাপারটা কিন্তু পুরো আলাদা। এর আগের দিন আমি বলেছি, আজকেও একটু আলোচনা করে দিলাম। এবং আম একটা দ্বিবীজপত্রী ফল। এই ফলের যে বীজ থাকে তার মধ্যে দুটো বীজপত্র থাকে। এবং তোমাদের এর আগের দিন আমি বলেছিলাম যে যৌগিক ফলের মধ্যে একদল সাইকোনাস, ডুমুর এবং বট তার উদাহরণ, সোরোসিস, আনারস এবং কাঁঠাল তার উদাহরণ। ডুমুর বট তুবড়ির মতো দেখতে হয়, কাঁঠাল আনারস গুলো তোমরা দেখেছো আশা করি। মাঝখানে একটা বড় দণ্ডের মতো অংশ থাকে, গদার মতো অংশ, ওটা পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ ঠিক বলবো না, ওটাকে আমরা বলি পুষ্পদণ্ড, পুষ্পদণ্ড। তার দুপাশে ফলের অংশগুলো সাজানো থাকে। যদি একটা গোটা কাঁঠাল ফল পেকে গেলে যদি তার খোসা ছাড়িয়ে ফলের কোয়াগুলো বের করা হয় তাহলে তোমরা পরিষ্কার সেটা বুঝতে পারবে। মাঝখানে একটা গদা আর মতন অংশ থাকে আর দু থেকে কোয়াগুলো অবস্থান করে, সে কোয়ার মধ্যে একটা করে বীজ থাকে। বীজগুলোকে আবার যদি ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় অন্তর্গঠনে, সেখানে আমরা দুটো বীজপত্র দেখতে পাই। আর কাঁঠালের বীজ বেশ ভালোই লাগে, কি বলো? আমার তো সত্যি খুব ভালো লাগে কাঁঠালের বীজ। সেদ্ধ করে খেতেও যেমন ভালো লাগে, তেমনি ওটাকে ভেজে খেতেও খুব সুন্দর লাগে। এবং সবজিতে রান্নার ক্ষেত্রে কাঁঠালের বীজ খুবই ব্যবহার করা হয়। ছোট বয়সে আমরা যখন গ্রামে ছিলাম তখন এগুলো একটু বেশি খেতে পারতাম। শহরাঞ্চলে এটা খুবই কম পাওয়া যায় না, আর পাওয়া গেলে সেটা তৈরি করতে বেশ ঝামেলা আছে, ফলে বাড়ির লোকেরা অতটা রান্না বান্নার দিকে নজর দেয় না। যাই হোক, আমি চলে আসছি পঠন পাঠন। আজকের যে অংশ বীজ, তোমরা পরিষ্কার বোর্ডের দিকে দেখতে পাচ্ছ
বীজের কি কি অংশ তোমাদের পড়তে হবে। আজকে যে আলোচনা অংশ বীজ ও বীজের গঠন, বীজ কাকে বলে পড়তে হবে, বীজ কয় প্রকার এবং কি কি পড়তে হবে, শস্যল বীজ এবং অশস্যল বীজ কাকে বলে এটা পড়তে হবে, একবীজপত্রী উদ্ভিদের বীজের গঠন বৈশিষ্ট্য পড়তে হবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজের গঠন বৈশিষ্ট্য পড়তে হবে। চটপট তোমরা তোমাদের খাতাতে এই অংশগুলো লিখে নাও। যে অংশগুলো এখানে লেখা রয়েছে এই অংশগুলো কিন্তু তোমরা তোমাদের টেক্সট বই দেখে ভালো করে পড়বে এবং আমার পক্ষ থেকে যে ভিডিওটা তৈরি করা হচ্ছে সে ভিডিওর প্রতিটি অংশ ভালো করে শুনবে এবং যে অংশগুলো তোমরা শুনছো সেগুলোকে পজ করে করে খাতাতে নোটস আকারে লিখে নেবে। তাতে আমার মনে হয় তোমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে প্রথমেই চলে আসি, বীজ কাকে বলে। বীজ কাকে বলে, তাই তো? বীজ তোমরা, আমি এই ধরনের একটা ছবি এর আগে এঁকেছিলাম, এটা একটা গর্ভপত্রের ছবি। এটা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে, এটা ডিম্বক। এই ডিম্বকের পরিবর্তিত রূপকে আমরা বীজ বলে থাকি। ডিম্বকের পরিবর্তিত রূপকে আমরা সংক্ষেপে বীজ বলে থাকি। এর আগের দিন আমি বলেছিলাম ডিম্বাশয় ফল গঠন করে আর ডিম্বক বীজ গঠন করে। কখন করে? নিষিক্ত হওয়ার পর, অর্থাৎ নিষেকের ঘটনা ঘটে যাওয়ার পর। তাহলে আমরা বীজের একটা সংজ্ঞা কেমন হবে সেটা জানার চেষ্টা করি। বীজের সংজ্ঞাতে আমরা বলে থাকি বীজের ত্বক দ্বারা পরিবেষ্টিত বা বীজের ত্বক দ্বারা আবৃত, নিষিক্ত, পরিণত এবং পরিবর্তিত ডিম্বককে বীজ বলা হয়। আবার বলছি, বীজ ত্বক দ্বারা আবৃত, নিষিক্ত, পরিণত এবং পরিবর্তিত ডিম্বককে বীজ বলা হয়, যা অঙ্কুরিত হয়ে শিশু উদ্ভিদের জন্ম দিয়ে থাকে। তাহলে আশা করি বীজের সংজ্ঞাটা কি তোমরা সেটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব, এই যে বীজ, সে মটর বীজ হোক, ছোলা বীজ হোক, তোমরা মটর বীজ দেখেছো, আবার ছোলা বীজও দেখেছো, এই যে মটর বীজ বা ছোলা বীজ, এটা ছোলা বীজ, এটা মটর বীজ। এই যে বীজ করকমের এবং কি কি বললাম? বীজ করকমের এবং কি তোমরা জেনে রাখবে। বীজের যে ভাগগুলো, আমরা বীজপত্র বলে একটা কথা পাই। বীজের মধ্যে একটা কিংবা দুটো অথবা দুয়ের অধিক বীজপত্র থাকে, যাকে কটিলিডন বলে। এই বীজপত্র বা কটিলিডনের সংখ্যা অনুযায়ী বীজ 3 রকমের হয়। তাহলে বীজপত্রের সংখ্যা অনুযায়ী বীজ ক রকমের হয়? কি বললাম? 3 রকমের হয়। একটা হচ্ছে একবীজপত্রী বীজ, 3 রকমের বীজপত্রের সংখ্যা অনুসারে বীজ 3 রকমের হয়। এক হচ্ছে এক বীজ,
এক বীজ পত্রযুক্ত বীজ, এক বীজ পত্রযুক্ত বীজ। আরেকটা হচ্ছে দ্বিবীজ, দ্বিবীজপত্র যুক্ত বীজ। আর 3 নম্বর বহু বীজ পত্র যুক্ত বীজ। একবীজপত্রী বীজ বা একবীজপত্রযুক্ত বীজ, দ্বিবীজপত্রী বীজ বা দ্বিবীজপত্রযুক্ত বীজ, বহুবীজপত্রী বীজ বা বহুবীজপত্রযুক্ত বীজ। তোমরা কিন্তু একবীজপত্রী বীজ কতটা বলতে পারো, দ্বিবীজপত্রী বীজ কতটা বলতে পারো, বহুবীজপত্রী বীজ কতটাও বলতে পারো। বীজের যে বীজপত্র তার সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু এই ভাগ 3টে করা হয়েছে। দেখো বীজপত্রের সংখ্যা, বীজপত্রের সংখ্যা অনুসারে, ক্লিয়ার? বীজপত্রের সংখ্যা অনুসারে 3টে ভাগ একবীজপত্রী বীজ। এবার চলে আসি একবীজপত্রী বীজ ব্যাপারটা কি। এদের বীজে একটা বীজপত্র থাকবে, একটা বীজপত্র থাকে। যে সমস্ত উদ্ভিদের বীজে একটা বীজপত্র থাকবে তাদেরকে একবীজপত্রী বীজ বলা হবে। একবীজপত্রী বীজের উদাহরণ তোমরা ধান, গম, যব, ভুট্টা, ইত্যাদি ইত্যাদি। ধান, গম, যব, ভুট্টা, তাল, নারকেল, সুপারি। আবার বলছি ধান, গম, যব, ভুট্টা, তাল, নারকেল, সুপারি, কলা, অথবা জোয়ার, বাজরা, রাগি, এই যে ফসলগুলো রয়েছে এরা কিন্তু সবাই একবীজপত্রী বীজযুক্ত গাছ। একবীজপত্রী। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবে বইগুলোতে ভুট্টা বীজের ছবি রয়েছে, ভুট্টা বীজের ছবি রয়েছে, ভুট্টা বীজের ছবি রয়েছে। ধান, গম, যব, ভুট্টা, ভুট্টা বীজের ছবিটা তোমাদের বইতে দেখবে রয়েছে। ওটা একবীজপত্রী বীজ। একটা মাত্র বীজপত্র থাকে, বীজপত্রটা খুব পাতলা হয় এবং মনে হয় যেন বর্মের মতো। বর্ম নামটা শুনেছ? একবীজপত্রী উদ্ভিদের বীজের বীজপত্রগুলো খুব পাতলা হয়, হালকা হয়, এটাকে স্কুটেলাম বলা হয়। এদের বীজপত্রগুলো খুব পাতলা হয়, স্কুটেলাম। এদের বীজপত্রকে স্কুটেলাম বলা হয়। একবীজপত্রী উদ্ভিদের বীজে যে বীজপত্র থাকে সেটা খুব পাতলা বর্মের মতো হয়, পাতলা বর্ম, পাতলা বর্মর মতো হয়, বর্মের মতো হয়। এই ধরনের বীজপত্রকে বলা হয় স্কুটেলাম। এবার চলে যাই দ্বিবীজপত্রী বীজ। যে সকল উদ্ভিদের বীজে দুটো বীজপত্র থাকবে, বীজে দুটো বীজপত্র থাকবে, বীজপত্র হবে দুটি বীজপত্র থাকবে, দুটো বীজপত্র থাকবে, দ্বিবীজপত্রী বীজ বলা হয়। তোমরা যদি একটা গোটা বাদাম, চিনে বাদাম যদি নাও, নিয়ে তাকে যদি ভিজিয়ে যদি একটু রেখে দিয়ে বেশ ভালো মতো ভিজে গেলে যদি চাপ দাও, তাহলে দেখবে দুটো অংশ বেরিয়ে আসবে।
দুটো অংশে ভাগ হবে, এটা একটা আর এটা একটা। দুটোই কিন্তু বীজপত্র, দুটোই কিন্তু বীজপত্র। এটাও একটা বীজপত্র, এটাও একটা বীজপত্র। দুটো বীজপত্র থাকে, দুটো বীজপত্র থাকে। দ্বিবীজপত্রী বীজ। আবার মটরের ক্ষেত্রেও কিন্তু দুটো দেখতে পাবে, মটরের ক্ষেত্রেও দুটো দেখা যাবে। লাউ, কুমড়ো সব থেকে ভালো উদাহরণ তোমরা কিন্তু বাড়িতে দেখতে পারো। তোমরা ছোলা কিংবা মটর অথবা বাদাম এইগুলো বাড়িতে দোকান থেকে কিনে আনবে, এনে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। আজকে ভিজিয়ে রেখে দাও, কালকে এই বীজগুলো দেখবে বেশ ফুলে টুসটুসে হয়ে গেছে। এই যে ফুলে জল শোষণ করে ফুলে গেছে, টুসটুসে হয়ে গেছে, একটু চাপ দেবে, দেখবে খোসা ফেটে দুটো দানার মতো অংশ বেরিয়ে আসবে। ওই দুটো অংশকে আমরা বীজপত্র বলে থাকি। দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটো বীজপত্র থাকবে, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এদের বীজপত্রগুলো বেশ মোটা বা স্থূল হয়, মোটা বা স্থূল হয়, কারণ এদের বীজের বীজপত্রের মধ্যে সঞ্চিত খাদ্য থাকে, অর্থাৎ ভবিষ্যতের জন্য খাদ্য জমা থাকে। বীজের সঞ্চিত যে খাদ্য, যা অঙ্কুরোদ্গমের সময় বীজ ব্যবহার করে, তাকে শস্য বলা হয়। দন্তস্ব বলা, শস্য বলা হয়। এই শস্য হচ্ছে বীজের সঞ্চিত খাদ্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই সঞ্চিত খাদ্য, দ্যাট ইজ শস্য, বীজপত্রের মধ্যেই জমা থাকে। সেই জন্য বীজপত্রগুলো স্থূল বা মোটা হয়। তোমরা মানে মটর কিংবা ছোলা কিংবা বাদাম কিংবা কুমড়ো কিংবা লাউ এই গাছের বীজগুলো নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়ে যদি চাপ দাও, তাহলে দেখবে দুটো অংশ বেরিয়ে আসছে। ছোলা, মটর এবং বাদামের মধ্যে এটা খুব ভালো মতো বুঝতে পারা যায়, কারণ বীজস্তবগুলো জল শোষণ করলে অনেকটা নরম হয়ে যায়, চাপ দিলে ফেটে যায়। সেই জন্য এই তিনটে একটু আমি বেশি উদাহরণ দিচ্ছি। কুমড়ো কিংবা লাউ, এদেরও বীজে দুটো বীজপত্র থাকে। এমনকি আম, জাম, কাঁঠাল, বট, এদের বীজেও কিন্তু দুটো করে বীজপত্র থাকে। কিন্তু এদের বীজপত্রগুলো বের করা বেশ সহজসাধ্য না। এদেরকে ভিজিয়ে রেখে দিয়ে সেখানে চাপ দিয়ে দুটো বীজপত্র বের করা বেশ কঠিন, কেননা এদের বীজস্তবগুলো খুব শক্ত হয়ে থাকে। সেগুলোকে ফাটিয়ে তার থেকে বীজপত্রগুলো বের করা বেশ কঠিন বলেই কিন্তু আমি ওই ছোলা, মটর এবং বাদামের উদাহরণ দিলাম। বহুবীজপত্রী বীজ, বহুবীজপত্রী বীজ ব্যাপারটা কি চলে আসি। বহুবীজপত্রী বীজ, এদের বীজপত্রে, এদের বীজে বীজপত্রের সংখ্যা 2 এর বেশি, 2 এর বেশি, 2 এর বেশি, 2 এর বেশি। ব্যক্তবীজী উদ্ভিদ, ব্যক্তবীজী উদ্ভিদ মানে যাদের ফুল থেকে ফল না হয়ে ফুল থেকে সরাসরি বীজ তৈরি হয় এবং বীজগুলো ফলের খোসা দিয়ে বা ফলত্বক দিয়ে ঢাকা থাকে না। এদের ফল তৈরি হয় না বলে বীজগুলো অনাবৃত বা নগ্ন অবস্থায় থাকে। এই জন্য ব্যক্তবীজী উদ্ভিদের আরেকটা নাম হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ। আর আম, জাম, কাঁঠাল, বট এই গাছগুলোর বীজের আমরা দেখি বীজগুলোকে ফলের ত্বক দিয়ে ঢাকা রয়েছে। এদেরকে গুপ্তবীজী উদ্ভিদ বলা হয়। গুপ্তবীজী উদ্ভিদ মানে যাদের বীজপত্রগুলো ফলের ত্বক দিয়ে ঢাকা থাকবে। আর ব্যক্তবীজী উদ্ভিদ মানে বীজ থাকবে কিন্তু ফল তৈরি হয় না বলে বীজগুলো ফলের ত্বক দ্বারা বা ফলের ত্বক দ্বারা আবৃত থাকে না। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। গুপ্তবীজী উদ্ভিদ এবং ব্যক্তবীজী উদ্ভিদ, এই যে ধান, গম, যব, ভুট্টা,
ওদিকে আবার আম, জাম, কাঁঠাল, বট, মটর অথবা ছোলা, বাদাম এরা কিন্তু দ্বিবীজপত্রী। আবার ধান, গম, জব, ভুট্টা একবীজপত্রী। এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো কিন্তু গুপ্ত বীজের মধ্যে পড়ে যায়। এদের বীজগুলো গুপ্ত অবস্থায় থাকে। গুপ্ত অবস্থায়, এখানে গুপ্ত কথাটার অর্থ হচ্ছে ঢাকা থাকবে। ঢাকা থাকবে। কি দিয়ে ঢাকা থাকবে? ফলের ফলোত্বক দিয়ে ঢাকা থাকবে। ফলের ফলোত্বক দিয়ে ঢাকা থাকবে। তা চলে আসি, এই ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে পাইন। পাইন, এটা নামটা তোমরা শুনেছ। সাইকাস বলে একটা গাছ আছে, সাইকাস, পাইন গাছ, সাইকাস। নিটাম বলে একটা গাছ আছে, নিটাম। নিটাম, পাইনটাকে অন্য কথায় বলা হয় পাইনাস। পাইনাস, আরেকটা হতে পারে সাইকাস, আরেকটা হতে পারে নিটাম। পাইনটাকে আমরা বিজ্ঞানসম্মত দিক থেকে পাইনাস বলে থাকি। সাইকাস বলে একটা গাছ আছে, সাইকাস, কয়েকটা দন্তস্ব, সাইকাস, ক হবে সাইকাস। নিটাম বলে একটা গাছ আছে, নিটাম, এটাও হতে পারে। এফিড্রা বলে একটা গাছ আছে, এফিড্রা, এফিড্রা, এফিড্রা বলে একটা গাছ আছে, এফিড্রা। এরাও কিন্তু বহুবীজপত্রী বীজের অধিকারী। এদের বীজে দুয়ের বেশি বীজপত্র থাকে। তাহলে বীজপত্রের সংখ্যা অনুযায়ী গাছকে আমরা আবার বা বীজকে তিনটে দলে ভাগ করতে পারি: একবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং বহুবীজপত্রী। এই বহুবীজপত্রী উদ্ভিদের বীজের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু মাথায় রাখবে। এখানে বীজপত্রের সংখ্যা দুয়ের বেশি হবে এবং এই বীজগুলো ফলোত্বক দিয়ে আবৃত থাকবে না। এদের ফল তৈরি হয় না। এই গাছগুলোর ফলে বীজগুলো উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে। আর শস্যের উপস্থিতি অনুসারে বীজকে দুদলে ভাগ করা যায়। শস্য, এই শস্য কি আমি একটু আগে পড়িয়েছি। শস্য উপস্থিতি অনুসারে বীজের যে ভাগগুলো রয়েছে সেগুলো আগামী দিনের ক্লাসে আমি পড়াবো। শস্যল বীজ এবং অশস্যল বীজ, শস্যল বীজ এবং অশস্যল বীজ ব্যাপারটা কি, এবং সেই সাথে সাথে একবীজপত্রী বীজের গঠন, দ্বিবীজপত্রী বীজের গঠন, এগুলো নিয়ে আলোচনা করব। যে অংশগুলো তোমাদের আজকে আলোচনা করলাম তোমরা বাড়িতে খুব ভালো করে এগুলো দেখতে থাকো। টেক্সট বইটা ভালো করে পড়ো, তার ছবিগুলো দেখো এবং আমি যে ভিডিওটা তৈরি করেছি সেগুলো খুব ভালো করে তোমরা দেখবে, শুনবে এবং খাতাতে নোট করে নেবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে? তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। সুস্থ থেকো, সাবধানে থেকো।